সবাইকে আমন্ত্রণ দেশ টিভি স্পোর্টস আওয়ারের সঙ্গে আছি আমি তামিমুর রহমান তন্ময়। শুরুতেই জানাবো ক্রিকেটের খবর। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-20 সিরিজে বাংলাদেশ দল ভালো করবে বলে মনে করেন ওপেনার সৌম্য সরকার। যারা টাইগারদের ঘুরে দাঁড়ানোর মতো সামর্থ্য রয়েছে এই সিরিজে। ওয়ানডে সিরিজে খারাপ সময় কাটানো বোলাররাও ছন্দে ফিরবে বলে মনে করেন এই টাইগার ওপেনার। রিফাত আঞ্জুম জানাচ্ছেন বিস্তারিত। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে হোয়াইট ওয়াশ হওয়ার পর বাংলাদেশের সামনে এবার টি-20 চ্যালেঞ্জ। ওয়ানডের ব্যর্থতা সাদা বলের এই ফরম্যাটে ঘোচানোর লক্ষ্যে সেন্ট ভিনসেন্টে পৌঁছে প্রথমবারের মতো অনুশীলনে বাংলাদেশ দল। প্রথম ও তৃতীয় ওয়ানডেতে বড় সংগ্রহ স্কোরবোর্ডে জমা করে বাংলাদেশ, কিন্তু বোলাররা তা ডিফেন্ড করতে পারেননি। বিশেষ করে শেষ ওয়ানডেতে 321 রান করেও জিততে পারেনি বাংলাদেশ, তাই বোলারদের সামর্থ্য প্রশ্নবিদ্ধ হয়েছে আরও বেশি। টি-20 সিরিজ শুরুর আগে অনুশীলনে ঘাম ঝরিয়েছে পুরো দল। ওপেনার সৌম্য সরকারের বিশ্বাস টি-20 সিরিজে বাংলাদেশ দলের ঘুরে দাঁড়ানোর সামর্থ্য রয়েছে। পরশু থেকে আমাদের টি-20 সিরিজ শুরু হচ্ছে, তো কারা বড় টিম কারা ছোট টিম সেটা থেকে বড় কথা হচ্ছে কারা 20টা ওভার ভালো খেলবে, 40টা ওভার ভালো খেলবে মাঠে। তো ওইটার জন্য অপেক্ষা করতে হবে। আমরা যদি তিনটা ফরম্যাটই তিনটা সাইডই ভালো করতে পারি, বোলিং ব্যাটিং ফিল্ডিং টিম ওয়াইজ ভালো খেলতে পারি, আমরা আশা করি যে তাদেরকে আমরা আরামসে বিট করতে পারবো। এবং তারা টি-20তে ভালো টিম, ওদের থেকে মনোযোগ দিতে হবে। আমরা আমাদের বেস্টটা দেওয়ার চেষ্টা করলে আমরা ম্যাচ উইন করতে পারবো। আরেকটা জিনিস, আমরা নর্মালি ওয়ানডে ক্রিকেটে আমরা বরাবর ভালো খেলে আসছিলাম, কিন্তু লাস্ট দু একটা সিরিজ আমাদের ভালো যায়নি। তারপরে তার মধ্যে একটা ভালো জিনিস আছে যে আমরা ব্যাটসম্যানরা অ্যাটলিস্ট 300 রান করছি, এটা একটা ভালো দিক। পুরো ওয়ানডে সিরিজে বাজে সময় কাটানো বাংলাদেশ দলের বোলারদের উপর আস্থা রাখছেন সৌম্য। আমাদের বোলাররা সবসময় ভালো করে আসতেছিল, এই সিরিজটাতে হয়তো একটু তারা স্ট্রাগল করছে। আমার কাছে মনে হয়, আশা করি তারা সামনে টি-20তে কামব্যাক করবে। অ্যান্ড তার পাশাপাশি আমরা ব্যাটসম্যানরা যারা রান করছিলাম বা রান করছে সবাই, যেহেতু আমরা ওয়ানডেতে 300 রান করছি, এখানে যদি তারা সেটা ধারাবাহিক বজায় রাখতে পারে তো বোলার আর ব্যাটসম্যানগুলোতে ভালো টুর্নামেন্ট হবে। 16 ডিসেম্বর কিংস্টাউনে শুরু হবে 3 ম্যাচ সিরিজের প্রথম টি-20। রিফাত আঞ্জুম, দেশ টিভি স্পোর্টস ডেস্ক। ইংলিশ কাউন্টিতে বোলিং অ্যাকশন সন্দেহজনক হওয়ায় সম্প্রতি বোলিংয়ের পরীক্ষা দিয়েছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। তবে সেখানেও তার বোলিং অ্যাকশন অবৈধ প্রমাণিত হয়েছে। ইসিবির এই পরীক্ষা আন্তর্জাতিক মানদণ্ডের হওয়ায় সাকিব আন্তর্জাতিক এবং ঘরোয়া ক্রিকেটে বল করতে পারবেন কিনা সেটা নিয়ে উঠেছে এখন প্রশ্ন। জুবাইর নূর জানাচ্ছে বিস্তারিত। শুক্রবার সকাল থেকে রাত পর্যন্ত গোটা দেশে সাকিব আল হাসানকে নিয়ে শঙ্কা আর স্বস্তির এক মিশ্র মেঘে ঢাকা ছিল দেশের আকাশ। একসময় খবর আসে সাকিবের বোলিং নিয়ে নেই কোনো বাধা, তো খানেক বাদে আবারও খবর আসে প্রশ্নবিদ্ধ আর ত্রুটিপূর্ণ বোলিং অ্যাকশনের পরীক্ষায় উতরাতে ব্যর্থ হয় এই নাম্বার 1 অলরাউন্ডার। তবে যেই খবর এসেছে দিন শেষে, সেটা বাংলাদেশের ক্রিকেটের জন্য নিঃসন্দেহে বড় এক ধাক্কা। ত্রুটিপূর্ণ বোলিং অ্যাকশনের কারণে সাকিব আল হাসানের বোলিং নিষিদ্ধ করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড ইসিবি। ইসিবির ঘরোয়া প্রতিযোগিতায় বল করতে পারবেন না এই তারকা অলরাউন্ডার। তবে প্রশ্ন উঠেছে আন্তর্জাতিক ক্রিকেট এবং বিপিএল সহ অন্যান্য লিগেও বল করতে পারবেন কিনা। ইংল্যান্ডে কাউন্টি চ্যাম্পিয়নশিপে সারের হয়ে খেলার সময় আম্পায়ারদের সন্দেহের মুখে পড়ে সাকিবের বোলিং অ্যাকশন। সেপ্টেম্বরে এই সন্দেহের সূত্রপাত হলেও গেল সপ্তাহে বার্মিংহামের লাফবারো বিশ্ববিদ্যালয়ে তার বোলিং অ্যাকশনের পরীক্ষা করা হয়। এটি আইসিসি স্বীকৃত 4টি বোলিং পরীক্ষা কেন্দ্রের একটি। 10 ডিসেম্বর ইসিবি সেই বোলিং পরীক্ষার ফল হাতে পায়। পরীক্ষায় দেখা যায় সাকিবের কোনোই 15 ডিগ্রি সীমা ছাড়িয়ে গেছে। তবে ঠিক কত ডিগ্রি বাঁকা হয়েছে সে তথ্য এখনও জানা যায়নি। ইসিবির নিয়ম অনুযায়ী সাকিব আর ইংল্যান্ডের কোনো প্রতিযোগিতায় বল করতে পারবে না। তবে এই ব্যাপারটি কিন্তু এখানেই থেমে নেই। আইসিসির নিয়ম অনুযায়ী যখন কোনো জাতীয় ক্রিকেট ফেডারেশন একজন ক্রিকেটারকে ঘরোয়া ক্রিকেটে নিষিদ্ধ করে, তখন সেই নিষেধাজ্ঞা আন্তর্জাতিক ক্রিকেটেও কার্যকর হয়। আইসিসির 11.3 ধারার এই নিয়মের ফলে আন্তর্জাতিক ম্যাচে সাকিবের বল করার পথও প্রায় বন্ধ হতে যাচ্ছে। অর্থাৎ আইপিএল, সিপিএল এমনকি বিপিএলেও তার বল করার সুযোগ নাও থাকতে পারে। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি চাইলেই ঘরোয়া প্রতিযোগিতায় তাকে বল করার অনুমতি দিতে পারে। তবে বিসিবি সেই অনুমতি দেবে কিনা তা নিয়েও প্রশ্ন আছে, কারণ সম্প্রতি সাকিব ও বিসিবির সম্পর্ক খুব একটা ভালো যাচ্ছে না।
এদিকে আন্তর্জাতিক ক্রিকেটে আবারও বল করতে চাইলে সাকিবকে তার বোলিং অ্যাকশন শুধরে নতুন পরীক্ষা দিতে হবে। পরীক্ষায় সফল হলে তিনি আন্তর্জাতিক ক্রিকেট ও অন্যান্য ফ্র্যাঞ্চাইজি লিগে আবার বল করার অনুমতি পাবেন। তবে তার আগ পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে ও বিভিন্ন লিগে বল করা থেকে বিরত থাকতে হবে সাকিবকে। বিপিএলে এবার সাকিব বল করতে পারবেন কিনা সে সিদ্ধান্ত এখন বিসিবির হাতে। ক্রিকেট প্রেমীদের জন্য এটি একটি বড় ধাক্কা, কারণ ব্যাট হাতে ধার কমে যাওয়ার পর সাকিব মূলত বল হাতে দলের জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখছিলেন। এবার সেই হাতেও পড়ল নিষেধাজ্ঞার খড়গ। জুবায়ের নূর, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। অবশেষে 2025 চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে এলো সুখবর। ভারত পাকিস্তানের মধ্যে সমঝোতা হয়েছে এবং হাইব্রিড মডেলেই আইসিসির এই বৈশ্বিক টুর্নামেন্ট আয়োজিত হবে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম। সাবরিনা মজুমদার জানাচ্ছেন বিস্তারিত। গত এক মাস ধরে প্রায় প্রতিদিনই চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে এসেছে নতুন নতুন খবর। তবে বৈশ্বিক এই আয়োজন নিয়ে কিছুতেই যেন সমঝোতায় আসতে পারছিল না ভারত ও পাকিস্তান। দুই দেশের ক্রমাগত রেষারেষি আর শর্ত পাল্টা শর্তে ভেস্তে যায় আইসিসির একাধিক সভাও। তবে শেষ পর্যন্ত সব সমস্যার সমাধান হতে যাচ্ছে বলে খবর প্রকাশ করেছে দুই দেশের গণমাধ্যম। চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে ভারত পাকিস্তান সমঝোতা হয়েছে এবং হাইব্রিড মডেলেই এই আয়োজন হতে যাচ্ছে বলে খবর প্রকাশ করেছে ভারতের টাইমস অফ ইন্ডিয়া এবং পাকিস্তানের এক্সপ্রেস ট্রিবিউন। ভারত পাকিস্তান খেলবে না, হাইব্রিড মডেল মেনে আয়োজিত হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। বিপরীতে পাল্টা শর্ত ছিল পাকিস্তানেরও। এতদিন এতটুকুই ছিল আপডেট। ভারতের টাইমস অফ ইন্ডিয়ার খবরে বলা হয়েছে বিসিসিআই এর ভারত ক্রিকেট দলকে পাকিস্তানে না পাঠানো এবং চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ দুবাইয়ে খেলতে চাওয়ার বিনিময়ে পিসিবি পাকিস্তান দলের ভারতে না যাওয়ার যে শর্ত দিয়েছিল তাও মেনে নিচ্ছে আইসিসি। এর সময়সীমা 2027 পর্যন্ত। এর মধ্যে 2026-এ টি-20 বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে ভারত এবং শ্রীলঙ্কা। এই আসরের ভারত পাকিস্তান ম্যাচ সহ পাকিস্তানের সব ম্যাচ হবে শ্রীলঙ্কায়। এদিকে পাকিস্তানের এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে হাইব্রিড মডেল অনুযায়ী চ্যাম্পিয়ন্স ট্রফির কিছু ম্যাচ দুবাইয়ে আয়োজন করার কারণে কোনো আর্থিক ক্ষতিপূরণ পাবে না পিসিবি। গণমাধ্যমটি আরও জানিয়েছে 2027 থেকে 2031 সালের মধ্যে মেয়েদের একটি আইসিসি টুর্নামেন্ট আয়োজনের সুযোগ দেওয়া হবে পাকিস্তানকে। হাইব্রিড মডেলের চ্যাম্পিয়ন্স ট্রফিতে আয়োজক সত্ত্ব থাকবে পিসিবির। আরব আমিরাতে হবে ভারতের গ্রুপ পর্বের 3টি ম্যাচ, একটি সেমিফাইনাল ও ফাইনাল। আর এক সেমিফাইনাল সহ মোট 10 ম্যাচ আয়োজন করবে পাকিস্তান। প্রাথমিক সূচি অনুসারে 19 ফেব্রুয়ারি শুরু হয়ে 9 মার্চ শেষ হবে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি। শনিবার আইসিসি সভাপতি জয় শাহের এ নিয়ে দুই বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করার কথা রয়েছে। সাবরিনা মজুমদার, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। হ্যামিল্টন টেস্ট ইংল্যান্ডের বিপক্ষে 9 উইকেটে 315 রান তুলে প্রথম দিনের খেলা শেষ করেছে নিউজিল্যান্ড। হ্যামিল্টনের সেডেন পার্কে টস হেরে দিন ব্যাট করতে নামে দুর্দান্ত শুরু পেয়েছিল নিউজিল্যান্ড। 105 রানের ওপেনিং জুটি গড়েন উইল ইয়াং এবং টম ল্যাথাম। ইয়াং 42 রান করে আউট হয়ে ভাঙলে সেই জুটি বেশিক্ষণ টিকতে পারেননি ল্যাথামও। তিনি সাজঘরে ফেরেন 63 রান করে। এরপর নিয়মিত বিরতিতে বেশ কিছু উইকেট হারিয়ে বিপদে পড়ে কিউইরা। তবে শেষ দিকে মিচেল স্যান্টনারের অপরাজিত 50 এবং টিম সাউদির ঝড়ো 23 রানে ভর করে 9 উইকেটে 315 রান তুলে দিন শেষ করে স্বাগতিকরা। ইংল্যান্ডের ম্যাথু পটস এবং গ্যাস অ্যাটকিনসন 3টি করে উইকেট নেন। এই টেস্ট দিয়েই ক্যারিয়ারের ইতি টানতে যাচ্ছেন কিউই পেসার টিম সাউদি। বিরল এক রেকর্ডে নাম লিখিয়েছেন ইংলিশ পেসার গ্যাস অ্যাটকিনসন। মাত্র বিশ্বের দ্বিতীয় বোলার হিসেবে অভিষেক বছরে 50 উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন তিনি। অভিষেকের পর থেকে দুর্দান্ত ছন্দে আছেন অ্যাটকিনসন, বছরের শেষ দিকেও সেটা ধরে রেখেছেন। নিউজিল্যান্ডের বিপক্ষে চলমান হ্যামিল্টন টেস্টের প্রথম দিনে 3 উইকেট নিয়েছেন তিনি। আর এর মধ্যে দিয়ে বিশ্বের মাত্র দ্বিতীয় বোলার হিসেবে অভিষেক বছরে 50 উইকেট নেওয়ার রেকর্ড গড়েছেন এই ইংলিশ পেসার। এর আগে 1981 সালে অভিষেক বছরে 54 উইকেট নিয়েছিলেন অস্ট্রেলিয়ান পেসার টেরি অ্যালডারম্যান। 11তম টেস্ট খেলতে নামা অ্যাটকিনসনের উইকেট এখন 51টি। তাই টেরিকে টপকে অভিষেক বছরে সর্বোচ্চ উইকেট নেওয়ার সুযোগ এখনও থাকছে অ্যাটকিনসনের সামনে। এবার জানাবো ভারত অস্ট্রেলিয়া সিরিজের খবর। ব্রিসবেন সিরিজের তৃতীয় টেস্টের বৃষ্টি বিঘ্নিত প্রথম দিন শেষে ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়ার সংগ্রহ বিনা উইকেটে মাত্র 28 রান। মুষলধারে বৃষ্টির কারণে দিনের দ্বিতীয় এবং তৃতীয় সেশনে মাঠে নামতে পারেনি কোনো দলই।
গ্যাবায় প্রথম দিনে খেলা হয়েছে মাত্র 13.2 ওভার। ওসমান খাজা অপরাজিত রয়েছেন 19 রানে। অন্যদিকে নাথান ম্যাক্সওয়েনি করেন 33 বলে 4 রান। একাদশে দুটি পরিবর্তন নিয়ে মাঠে নামে ভারতীয় দিন। হর্ষিত রানের পরিবর্তে জায়গা পান আকাশদীপ, আর অশ্বিনের জায়গায় একাদশে এসেছেন রবীন্দ্র জাদেজা। ক্রিকেট অস্ট্রেলিয়া জানায় 15 ওভারের কম খেলা হওয়ায় টিকিটের টাকা ফেরত পাবেন দর্শকরা। মাত্র 9 মাসের ব্যবধানে আন্তর্জাতিক ক্রিকেটকে আবারও বিদায় জানিয়েছেন পাকিস্তানি পেসার মোহাম্মদ আমির। এর আগে অবসর ভেঙে ফেরা ইমাদ ওয়াসিমও বিদায় জানিয়েছেন আন্তর্জাতিক ক্যারিয়ারকে। আন্তর্জাতিক ক্রিকেট থেকে এর আগেও 2020 সালে অবসর নিয়েছিলেন আমির। পিসিবির সাথে অভিমান করে এমন সিদ্ধান্ত নিয়েছিলেন বলে জানিয়েছিলেন এই পেসার। তবে ঘরোয়াতে তার পারফরমেন্স দেখে তাকে জাতীয় দলে ফেরানোর দাবি ওঠে আবার। সবশেষ 2024 সালের মার্চে অবসর ভেঙে পাকিস্তানের জার্সিতে ফেরেন আমির। খেলেন টি-20 বিশ্বকাপও, তবে তার এই যাত্রাও তেমন লম্বা হয়নি। ফেরার 9 মাসের মাথায় আবারও অবসরের ঘোষণা দিলেন পাকিস্তানের এই পেসার। 2009 সালে অভিষেকের পর দেশের হয়ে 36টি টেস্ট, 61টি ওয়ানডে ও 62টি টি-20 ম্যাচ খেলেছেন তিনি। ক্রিকেট ছেড়ে এবার জানাবো ফুটবলের খবর। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এ মৌসুমের প্রথম ডার্বিতে জয় পেয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। সোলেমান দিয়াবাতের একমাত্র গোলে ঢাকা আবাহনীকে হারিয়েছে সাদা কালো শিবির। আর দিনের আরেক ম্যাচে ঢাকা ওয়ান্ডারার্সকে 4-0 গোলে বিধ্বস্ত করেছে বাংলাদেশ পুলিশ এফসি। বিস্তারিত রিফাত আঞ্জুমের ম্যাচ রিপোর্টে। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এ মৌসুমের প্রথম ডার্বি ছিল শনিবার। মাঠে উত্তাপ ছড়ানো ম্যাচে ঢাকা আবাহনীকে হারিয়ে ডার্বি জিতে নিয়েছে মোহামেডান। মোহামেডানের হয়ে একমাত্র জয়সূচক গোলটি করেছেন অধিনায়ক সুলেমান দিয়াবাতে। প্রথমার্ধের ইনজুরির সময় বাঁ প্রান্ত থেকে বক্সের ভেতরে ক্রস দিয়াবাতে লাফিয়ে আবাহনী ডিফেন্ডারকে পরাস্ত করে হেডে বল জালে জড়ান। গ্যালারিতে সাদা কালো জার্সিধারী সমর্থকরা উল্লাসে মাতেন। বিরতির পর আবাহনী খেলায় ফেরার চেষ্টা করে। মোহামেডানের বিপক্ষে সমতায় আনার সর্বাত্মক চেষ্টা করেন তারা। নির্ধারিত সময়ের একেবারে শেষ মুহূর্তে আবাহনী ফরওয়ার্ডে নেওয়া একটি শট মোহামেডানের ডিফেন্ডারের হাতে লাগে। যদিও রেফারির দৃষ্টিতে মোহামেডানের খেলোয়াড়ের অবস্থান ছিল বক্সের বাইরে। ইনজুরির সময় আবাহনী মোহামেডানকে আবারও চেপে ধরে, কিন্তু শেষ চেষ্টা করেও পরাজয় এড়াতে পারেনি আবাহনী। রেফারি সাইমন সানি ম্যাচ সমাপ্তির বাঁশি বাজালে পূর্ণ 3 পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে আলফাজের শিষ্যরা। বিপিএলের আরেক ম্যাচে আলামিনের জোড়া গোলে ঢাকা ওয়ান্ডারার্সকে 4-0 গোলে হারিয়েছে বাংলাদেশ পুলিশ এফসি। 36 ও 42 মিনিটে জোড়া গোল করেন আলামিন, 79 মিনিটে দীপক ও 84 মিনিটে সৈয়দ শাহ বাকি দুটি গোল করেন। রিফাত আঞ্জুম, দেশ টিভি, স্পোর্টস ডেস্ক। এবারে জানাবো হকির খবর। অনূর্ধ্ব 21 নারী হকি এশিয়া কাপের নবম হয়েছে বাংলাদেশ। নবম দশম স্থান নির্ধারণী ম্যাচে শ্রীলঙ্কাকে 8-0 গোলে হারিয়েছে বাংলাদেশের নারীরা। ওমানের মাস্কাটে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের প্রথম কোয়ার্টারে মাত্র একটি গোল পায় বাংলাদেশ। 3-0 স্কোর লাইন নিয়ে দ্বিতীয় কোয়ার্টার শেষ করে লাল সবুজের দল। এরপর শেষ 2 কোয়ার্টারে দুর্দান্ত খেলে লঙ্কান মেয়েদের জালে আরও 5 গোল দেয় বাংলাদেশ। দলের হয়ে হ্যাট্রিক করেন আইরিন রিয়া। এর আগে গ্রুপ পর্বের 4টি ম্যাচে হেরেছিল তারা। 40 গোল হজমের বিপরীতে প্রতিপক্ষের জালে দিতে পেরেছিল মাত্র 2 গোল। তবে নবম দশম স্থান নির্ধারণী ম্যাচে জিতে 10 দলের মধ্যে নবম হয়ে আসর শেষ করল বাংলাদেশ। এবার জানাবো দেশের বাইরের ফুটবলের খবর। ইউরোপিয়ান ক্লাব ফুটবলের জমজমাট রাত আজ। শনিবার ইংলিশ প্রিমিয়ার লিগ এভারটনের মুখোমুখি হবে আর্সেনাল। ইনজুরি কাটিয়ে এই ম্যাচে ফিরতে পারেন আর্সেনাল ডিফেন্ডার গ্যাব্রিয়েল। একই দিনে ফুলহ্যামের বিপক্ষে মাঠে নামবে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা লিভারপুল। আর অন্যদিকে লা লিগায় স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষ ভায়াকানো। জুবাইর নূর জানাচ্ছেন বিস্তারিত। ইনজুরির মিছিলে ধুঁকতে থাকা আর্সেনালের জন্য বড় স্বস্তির খবর। শনিবার এভারটনের বিপক্ষে মাঠে নামার আগে ব্রাজিলিয়ান ডিফেন্ডার গ্যাব্রিয়েল ম্যাগালহেইসের দলে ফেরার সম্ভাবনা রয়েছে। ম্যানচেস্টার ইউনাইটেড, ফুলহাম ও মোনাকোর বিপক্ষে গ্যাব্রিয়েলের অভাব অনুভব করেছে আর্সেনাল। চোট কাটিয়ে উঠতে সময় নিচ্ছেন আরেক ডিফেন্ডার রিকার্দো ক্যালাফিউরি। চোটের কারণে দলের বাইরে রয়েছেন বেন হোয়াইট, আলেকজান্ডার জিনচেনকো ও তাকাহিরো তোমিয়াসু। এমন অবস্থায় তরুণদের উপর ভরসা রাখতে বাধ্য হচ্ছেন কোচ আর্তেতা। এদিকে শীর্ষে থাকা লিভারপুল শিরোপা দৌড়ে মজবুত অবস্থানে। লম্বা ইনজুরি থেকে ফিরতে যাচ্ছেন পর্তুগিজ ফরোয়ার্ড ডিয়াগো জোটা। শনিবার ফুলহ্যামের বিপক্ষে ম্যাচে তাকে পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে ইতালিয়ান ফরোয়ার্ড ফেদেরিকো কিয়াসাকে নিয়ে রয়েছে অনিশ্চয়তা। শেষ ম্যাচে জিরোনার বিপক্ষে 1-0 গোলে জিতলেও পারফরমেন্স নিয়ে অসন্তুষ্ট কোচ স্লট। তবে মিশরীয় তারকা মোহাম্মদ সালাহ তার ছন্দে রয়েছেন। সবশেষ 6 ম্যাচে 7 গোল করেছেন মোহাম্মদ সালাহ। লিগে এখন পর্যন্ত করেছেন 13 গোল।
এদিকে লা লিগায় শনিবার রায়ো ভ্যালেকানোর বিপক্ষে মাঠে নামবে দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদ। শেষ ম্যাচে জিরোনাকে ৩-০ গোলে হারিয়ে দারুণ আত্মবিশ্বাসী অবস্থায় রয়েছে কার্লো আনচেলিত্তির দল। অন্যদিকে টেবিলের 10 নম্বরে থাকা সেভিয়া মুখোমুখি হবে সেল্টা ভিগোর। 7 গোল নিয়ে লা লিগার শীর্ষ গোলদাতাদের তালিকায় রয়েছে সেভিয়ার লুকে বাকিও। এদিকে সেল্টা ভিগোর ইয়াগো আসপাস আগের ম্যাচে 6 গোল করে আছেন ফুরফুরা মেজাজে। এই দুই তারকার লড়াইয়ে উত্তাপ ছড়াবে ম্যাচটি। চোটের দুশ্চিন্তা, তরুণদের পারফরমেন্স, লিগ টেবিলের হিসাব নিকাশ, ক্লাব ফুটবলে একটি জমজমাট রাতের অপেক্ষায় ফুটবল প্রেমীরা। জুবায়ের নূর, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। মাঠে ছন্দপতন হলেও ব্যাংক হিসেবে দারুণ সুখবর পেয়েছে ম্যানচেস্টার সিটি। 2023-24 অর্থ বছরে ক্লাবটি আয় করেছে 71 কোটি 50 লাখ পাউন্ড, যা বাংলাদেশি মুদ্রায় 10,799 কোটি টাকারও বেশি। এই আয় ইংলিশ প্রিমিয়ার লিগের ইতিহাসে সর্বোচ্চ কোনো ক্লাবের জন্য। এর আগের মৌসুমে টেবিল জয় করা সিটি এবার আগের বছরের চেয়ে 22 লাখ পাউন্ড বেশি আয় করেছে। আয় বাড়ানোর পাশাপাশি বেতন খাতে 1,30,000 পাউন্ড ব্যয়ও কমিয়েছে ক্লাবটি। বাণিজ্যিক খাত থেকে বেড়েছে 33 লাখ পাউন্ড। খেলোয়াড় বিক্রি থেকে আয় বেড়েছে 9.28 কোটি পাউন্ড, যেখানে জোয়াও ক্যানসেলো, হুলিয়ান আলভারেজ, লিয়ান দেলাপের দলবদল উল্লেখযোগ্য ছিল। এই সুবাদে জানুয়ারির দলবদলে ফুটবলার কেনার জন্য শক্ত অবস্থানে রয়েছে পেপ গার্দিওলার দল। এই ছিল আজকে দেশ টিভি স্পোর্টস আওয়ারের সর্বশেষ। সঙ্গে থাকবার জন্য এতক্ষণ ধন্যবাদ সবাইকে।